শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা নিয়ে এসেছি। একটা নয়, অন্তত দুটাই নিয়ে এসেছি। এর চেয়ে বেশ কিছু বলবো না। প্রথমটি হলো মুখ্যমন্ত্রী, আমাদের আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের বিষাক্ত বক্তব্য এবং কুমন্তব্য, ভুলভাল মন্তব্য নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে এখন কোনো রাজনৈতিক সংঘর্ষ চলছে না, কোনো গোষ্ঠী সংঘর্ষ চলছে না, সেখানে চলছে ছাত্র আন্দোলন নিয়ে সংঘর্ষ, পুলিশ বাহিনী এবং ছাত্রদের মধ্যে। সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, আজকে প্রথমে আমাদের আসামের শয়তানের কথা কিছু বলি। তিনি বলছেন 1951 সালে লোকগণনা অনুসারে নাকি মুসলমানদের জনসংখ্যা ছিল 12%, আর এখন হয়েছে 2021 সনের গণনা তো এখনো হয়নি। 2021 সনের গণনার পরে গণনা অনুসারে তিনি বলছেন গণনা হলে নাকি 40% মুসলমান এখন সম্ভবত, তিনি শিওরিটি বলছেন 40% হয়ে গেছেন, কিন্তু এখনো 21 সালে গণনা হয়নি। আর কিন্তু তখন 12% ছিল না 1951 সনে। 1951 সনে ছিল মুসলিম জনসংখ্যার হার 16%। কোনো কোনো জায়গায় দেখাচ্ছে তো মিডিয়ার হিসাবে 16%, আর কোনো জায়গায় আবার দেখাচ্ছে 24%, 25%। আচ্ছা, যাই হোক, কিন্তু ওনার 12% বলাটা তো আর টিকেনি। আচ্ছা, যাক, আজকে আমি কিছুক্ষণ পূর্বে নিউজ 18 আসামিস নিউজে আমি দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মহাশয় লাইভে এসে মিডিয়ারা জিজ্ঞাসাবাদ করতেছেন, তিনি কথা বলছেন। তিনি বলছেন গ্রামে গঞ্জে গিয়ে দেখুন, মুসলমানদের পরিবারে এক পরিবারে 10টা 12টা করে সন্তান, ওদের তো বাড়বেই, ওরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিবে 1941 সালের পূর্বে, এরকম বলছেন আজকে। আমি বলো এবারটা মূর্খ, খালি মুসলমানদের পিছু নিচ্ছিস, মুসলমানরা কটা বাচ্চা জন্ম দিচ্ছে। তুমি যাদেরকে ব্যবহার করো, যাদের বুটের লালসায় থাকো, আশায় থাকো, এই যে আদিবাসী, এক একটি পরিবারে গিয়ে দেখো 10-এর উপরে এক একটা পরিবারের সন্তান আছে। হ্যাঁ, আর এই যে কায়নে ওদেরকে তোমার বুটার বানানোর চেষ্টা করছো, এই যে শিলচার হাইলাকান্দিতে রিফিউজি যারা আছেন, প্রথমে তো আমরা ছোটোবেলা মনে করতাম রিফিউজি বলতে একটা জাতি, না, রিফিউজি শরণার্থী। পরে বুঝতে পারলাম 1971 সনে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়ার পর যুদ্ধ চলাকালীন সময়ে তারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, শরণার্থী শিবিরে হিন্দু মুসলমান সবাই এসেছিল, কিন্তু মুসলমানরা চলে গেছে, কিন্তু হিন্দুরা যায়নি, তারা শরণার্থী হিসেবে এখানেই আছে। ওদের এক একটি পরিবারে গিয়ে দেখো কতটা বাচ্চা জন্মাচ্ছে ওরা, সেটা দেখবে না। শুধু মুসলমানরা কী করছে, মুসলমানরা কী খাচ্ছে, মুসলমানরা কী পড়ছে, মুসলমানদের পিছু নিতে এত ভালো লাগে না। তার তুমি পিছনে, মুসলমানরা আগে। পিছনে কারা থাকে? সামনে যে আছে তার পিছনে, যার পিছু নেওয়া হয়, অর্থাৎ সেই আগে থাকে। সারা বিশ্ব মুসলমানদের পিছনে পড়ে গেছে, ঠিকই শয়তানও পিছনে পড়ে আছে। কীভাবে মুসলমানদেরকে পথভ্রষ্ট করে তার সাথে চাচ্ছে হে জাহান্নামে কীভাবে নিয়ে যেতে পারে। যাক, আমি এ বিষয়ে আর আলোচনা করব না। আপনারা জানেন সেই মূর্খটাকে কীভাবে জবাব দিতে হবে আইন অনুসারে, আইনগতভাবে। কিন্তু আর যারা যে ওর কথায় অনুপ্রাণিত হয়ে সন্তুষ্ট হয়ে ওর মিষ্টি কথা, আমি বললাম না, শয়তান মিষ্টি কথা শিখেছে দুঃখা দিতে পারবে, দুঃখা দেওয়ার জন্য। কিন্তু ওর মিষ্টি কথা যারা যে ভোট দিয়েছিল বিজেপিতে, এরা এখন কি বলছে? মুনাফিকেরা, মুনাফিকের দল কোথায় তোমরা? ভোট সেন্টারে 1000 টাকা পাওয়ার জন্য এজেন্ট হয়ে বসেছিলে। 1000 টাকা পাওয়ার জন্য গ্রামের মানুষকে কিভাবে লঞ্চনা করেছিলে তুমি? প্রত্যেক মুনাফিকরা তোমরা জেনে রাখো, তোমাদেরকে আংশিকভাবে বয়কট করা উচিত। নিজের গ্রামাঞ্চলে একটা আংশিক নিষেধাজ্ঞা তোমাদের উপর দেওয়া উচিত। তোমাদের জানাজাতে যাওয়া উচিত নয়, মুনাফিকের দল। দ্বিতীয় প্রসঙ্গ, বাংলাদেশের যে স্বৈরশাসক নেত্রী হোসাই হাসিনা,
কসাই হাসিনা কত যে মানুষ নিজের ইচ্ছাকে পূরণ করতে হত্যা করতেছে, করেছিল এবং এখনও করতেছে আর করবে জানি না। আজকে দেখুন ছোট্ট একটা আইন নিয়ে কোটা সংস্কার, ছেলেরা ছাত্রছাত্রীরা চাচ্ছে এটা তো বাতিল করতে বলছে না, সংস্কার করার জন্য 30% যদি কোটায় দিয়ে দাও, মানে যারা মানে আতুর লুলা মানে আন্দা মানে এদের অক্ষমদেরকে যদি দিয়ে দাও 30%, অতএব এর মধ্যে আছেন এই সংস্কারে মানে এই যে স্বাধীনতা সংগ্রামীদের সন্তান সন্ততিরা 30% যদি এভাবে দিয়ে দাও তাহলে তো মেধারা বাদ পড়বে অনেকেই। তারা চাচ্ছে এটা সংস্কার করে কমানো হোক। কেননা আজকে যারা পুলিশ আছো, যারা যে লাঠি চার্জ করছো, গুলি চালাচ্ছ বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপর, ছাত্র বলতে সবাই সমান, সেটা হোক বাংলাদেশের হোক পাকিস্তানের, যেখানকার হোক সবাই সমান ছাত্র। সব এই ছাত্রছাত্রীর জন্য সারা বিশ্বের ছাত্র আন্দোলন করা উচিত। আজকে কানাডায় আন্দোলন চলছে ছাত্রদের উপর অত্যাচারের কারণে। তাই আমি কথা বলছি, যদি কেউ কিছু বলে তাকে বলুক, আমি প্রতি উত্তর দেবো ইনশাআল্লাহ। তোমাদের ছেলেমেয়েরা কি মানে শিক্ষা অর্জন করে মেধাবী ছাত্র হয়ে মানে তারা কি আর চাকরির প্রত্যাশী হবে না? এই সংস্কারের মাধ্যমে যদি তারা বাদ পড়ে, জেনে রাখো এর জন্য দায়ী তুমি। আজকে যে তোমরা গুলি চালাচ্ছ ছাত্রদের উপর, আমি দেখে অবাক, একটা ছাত্র এভাবে বুক পেতে দিল আর ওর উপর গুলি চালালো পুলিশ, কি করে? সে তো আশাবাদী মানে আগে বাড়িয়েছিল নিরস্ত্রভাবে, নিশ্চয় আমাকে গুলি করবে না। জেনে রাখা উচিত এরা পুলিশ নয়, এরা সন্ত্রাসী। কারণ সামরিক, আধা সামরিক কিংবা পুলিশ বাহিনীর সামনে যদি কোনো আসামি, কোনো দুষ্কৃতিকারীও যদি আত্মসমর্পণ করে হাত তুলে তার উপর গুলি চালানো অনুচিত, তাকে গুলি চালাতে পারবে না, তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর আইনের মাধ্যমে তাকে যে সাজা দেওয়ার সেটাই দেওয়া হয়। আজকে তো আমি দেখছি আপনার থাম্বনেইলে দেখতে পারবেন, এটা কোনো ফিলিস্তিনের ছবি নয়, এটা জম্মু কাশ্মীরের ছবি নয়, এটা বাংলাদেশের ছবি। যেভাবে জম্মু কাশ্মীরের লোকেরা চায়নি, যেটা সরকার নিজের চাওয়াটাকে পূরণ করতে গিয়ে জম্মু কাশ্মীরে ছাত্রছাত্রীদের উপর মানে চড়া হয়ে পড়েছিল হিংস্র প্রাণীর মতো, সেইভাবে আজকে বাংলাদেশ সরকারের ছাত্রছাত্রীদের উপর বাংলাদেশের জনতা যা চায়নি তা জনতার উপর চেপে দিচ্ছে, আর না মানলে তাদের উপর চাপ সৃষ্টি করছে, হামলা করছে। আমাদের দেশের দাদা আর সেই দেশের দিদি কেউই কম নয়। শাহিনবাগের জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে যেভাবে দাদার নেতৃত্বে চলছিল লাঠিচার্জ, আলহামদুলিল্লাহ গুলি চলেনি এখানে, কিন্তু বাংলাদেশে গুলি চলছে, সবচেয়ে বড় নির্মম ঘটনা। আর কি বলবো, নিন্দা জানানো আর কোনো ভাষা নাই আমার কাছে। আর একদিকে জ্বলছে প্যালেস্টাইন, নিরীহ মানুষ পানির জন্য হাহাকার করতেছে, আর তারা এখানে নিজেরা লড়াই করে মরতেছে। ধিক্কার জানাই বাংলাদেশের স্বৈরশাসক নেত্রীকে, ধিক্কার। তোমাকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করুন। দেশ রক্ষা করার জন্য বাঙালিদের কাছে আমার অনুরোধ, এই স্বৈরশাসক নেত্রীকে আপনারা ক্ষমতাচ্যুত করুন যে কোনো পর্যায়ে। ধন্যবাদ। আর আপনারা বরাকের আওয়াজে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। আমি কাউকে ভয় পাওয়ার ব্যক্তি নয়, আমি তেলবাজির ব্যক্তি নয়, আমি দর তক্তা মার প্রাক এমন লোক। ধন্যবাদ, বিদায় নিচ্ছি।